সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো এবং সুস্থ আছেন। এসপি হসপিটাল নিবেদিত স্বাস্থ্য বার্তা কো-স্পন্সর বাই ঢাকা কলেজ অফ ফিজিওথেরাপিতে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের অনুষ্ঠান। সাথে আছে আমি রুবাইয়া রীতি। আজকের আলোচ্য বিষয় অপারেশনবিহীন ঘাড় ব্যথার আধুনিক চিকিৎসা। এই বিষয়ে পরামর্শ দেওয়ার জন্য আমাদের মাঝে উপস্থিত আছেন বাংলাদেশের স্বনামধন্য একজন চিকিৎসক, যিনি অতি সফলতার সাথে দীর্ঘ সময় ধরে এই বিষয়ে সুচিকিৎসা দিয়ে আসছেন। আমাদের মাঝে আছেন ডাক্তার মোহাম্মদ ইব্রাহিম খলিল স্যার, বাত ব্যথা, প্যারালাইসিস ও ফিজিওথেরাপি স্পেশালিস্ট, সিনিয়র কনসালটেন্ট, এসপি হসপিটাল ঢাকা এবং সহযোগী অধ্যাপক, ঢাকা কলেজ অফ ফিজিওথেরাপি। স্যার কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। স্যার, এই যে ঘাড় ব্যথা আজকের টপিক, তো কোন ধরনের শ্রেণীর মানুষের ঘাড় ব্যথা বেশি হয়? ধন্যবাদ খুবই গুরুত্বপূর্ণ প্রশ্নের জন্য। দেখেন, ঘাড় ব্যথার আসলে যেমন অনেক কারণ রয়েছে, তেমন বিভিন্ন শ্রেণীর লোক বিভিন্নভাবে আক্রান্ত হয়। যেমন আমি ছোটদের থেকে শুরু করি, যারা বাচ্চা, তাদের কিন্তু এখন ঘাড়ে ব্যথা হচ্ছে, কারণ তারা এখন ম্যাক্সিমাম সময় দেখা যাচ্ছে ডিভাইসের উপরে আসক্ত। দীর্ঘক্ষণ তারা ঘাড়টাকে বাঁকা করে তারা মোবাইল চালাচ্ছে, ল্যাপটপ চালাচ্ছে। আবার দেখা যাচ্ছে যে তাদের যে কেশার পোস্টার, ব্যাড পোস্টার যেটাকে আমরা বলি, যে অনেকে টুইস্টিং হয়ে মোবাইল চালাচ্ছে, অনেক খুব নিচু হয়ে, অনেক হয়তো উঁচুতে। কিন্তু নিয়মটা হলো যে অবশ্যই মনিটর বরাবর চোখটা থাকবে। এবং এই যে ঘাড় ব্যথার যে কারণ, এটা হচ্ছে যে দীর্ঘক্ষণ, অর্থাৎ তারা টানা দেখা যায় 3 ঘন্টা থেকে এমনকি দেখা গেছে 12 ঘন্টা পর্যন্ত তারা মোবাইল চালাচ্ছে, এটা একটা কারণ। সেকেন্ড আর একটা কারণ হচ্ছে যেগুলি আমরা বলি যে মেকানিক্যাল কজ, যে যদি এমনটি হয় যে বয়স অনেক বেশি, 50-এর উপরে, তাদের ক্ষেত্রে আবার একটা কারণে ব্যথা হয়, যেটাকে আমরা বলি স্পাইনাল স্টেনোসিস। ঘাড়ের যদি যে স্পাইনাল নার্ভ বের হয়েছে, ক্যানেলটা যদি ন্যারোইং হয়ে যায়, তখন সেটাকে চাপ দিয়ে বসে এবং তার ডিস্ট্রিবিউশন হয়েছে অনেক সময় পের হয়। ঘাড়তে তো পেইন হয়ই বটে, এবং ঘাড় থেকে হাত পর্যন্ত ঝিনঝিন, অবশ, ভারবার এমনটি হয়। তো এগুলি হচ্ছে কিন্তু মেকানিক্যাল কজ, অর্থাৎ একটা হচ্ছে এইজিং প্রসেস যেমন হচ্ছে, আর একটা হচ্ছে যে আমাদের দৈনন্দিন জীবনে যে কাজের প্যাটার্ন বা অকুপেশনাল হ্যাজার্ড, এটার জন্য হয়। এবং যারা বিশেষ করে ডিভাইসের উপরে আসক্তি, তাদেরও কিন্তু হয়ে থাকে, যেহেতু তাদের যেটা আসলে গেস্টার পোস্টার এটা ঠিক থাকে না, যেটাকে আমরা আমাদের ফিজিওথেরাপিস্ট আমরা যেটা সবসময় এমফাসিস দিয়ে থাকি যে ব্যাড পোস্টার আসলে কারেকশন না হওয়ার জন্য। এবং শুধু যদি পোস্টারের জন্য হয়, সেটার একটা টার্ম হচ্ছে যে পোস্টারাল সিনড্রোম, এবং প্রচণ্ড পেইন হয়। অনেক সময় এমনটি দেখা যায় যে রাত্রে ঘুমিয়ে আসে একই পোস্টারে, নেক মাসেলটা খুব ওভার স্ট্রেস হয়ে আছে, তখনও কিন্তু সকালে উঠে দেখা যায় ঘাড় কোনো দিকে নাড়ানো যাচ্ছে না। যখন ঘাড়টা নাড়াতে চাচ্ছে, বডিটাকে এবার ঘুরিয়ে তারপরে নাড়াতে হচ্ছে, এটাও কিন্তু হয়ে থাকে। আর আরেকটি কারণ হতে পারে যে কোনো প্যাথোলজি থেকে থাকে, যেমন অনেক কারণে অনেক সময় দেখা যায় প্যাথোলজি, যেমন টিউমার থাকে, ইনফেকশন থাকে, টিবি স্পাইন থাকে, এই ধরনের কারণে থাকতে পারে। তবে আসার কথা হচ্ছে যে ম্যাক্সিমাম যে ঘাড়ের ব্যথা, এটা কিন্তু হচ্ছে মেকানিক্যাল কজ, এবং সেটার একমাত্র সমাধান হচ্ছে ফিজিওথেরাপি বা রিহ্যাবিলিটেশন। স্যার, এই যে ব্যথা নিয়ে কিন্তু অনেকেই মেডিসিন খায়, তো এই বিষয়ে আপনার পরামর্শ কি? আসলে কি মেডিসিন ইনটেক করা উচিত? জি, ধন্যবাদ। আসলে এটা খুবই জনবহুল এবং খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, যেটা হচ্ছে যে ব্যথা হলেই ব্যথা না ঔষধ নয়, কারণ ব্যথার কারণটা কি, এটাকে আগে আইডেন্টিফাই করতে হবে। ব্যথা যেমন অনেক পেশেন্ট আছে, অনেক দীর্ঘদিনের ডায়াবেটিক পেশেন্ট বা কিডনি পেশেন্ট বা হাইপারটেনসিভ পেশেন্ট, তাদের ক্ষেত্রে যেমন ব্যথার ঔষধ একেবারেই নিষেধ। অথবা তার ব্যথা হলো আর ব্যথার ঔষধ দিলেন, তার কিন্তু ব্যথাতে যা যতটা আক্রান্ত না হবে, তার চেয়ে বেশি সাইড ইফেক্ট হবে তার কিডনি অথবা তার ডায়াবেটিকের যে পরিমাণ, সেটাকে অনেক গুণ বাড়িয়ে দেবে। এই জন্য আমরা সবসময় বলি যে ব্যথানাশক ঔষধ হলে জাস্ট লাইক এ টক্সিন, অর্থাৎ এটা যদি দীর্ঘদিন আপনি খেতে থাকেন, তাহলে দীর্ঘমেয়াদী একটা ব্যাড ইফেক্ট চলে আসে। সো ব্যথা হলেই ব্যথানাশক ঔষধ নয়। এবং সাথে সাথে যেটা করতে হবে, তাহলে উপায় কি? উপায় হচ্ছে যে অবশ্যই ডায়াগনোসিসটা কনফার্ম করতে হবে কি কারণে ব্যথা। কারণ ব্যথার ওষুধটা সাময়িক উপশম দেয় বটে, কিন্তু পার্মানেন্ট কোনো সলিউশন দিচ্ছে না। স্যার, এই যে পার্মানেন্ট সলিউশনের আশায় অনেকে কিন্তু সার্জারি করছে, কিন্তু কোনো কাজ হচ্ছে না, সেক্ষেত্রে এর সলিউশন কি? দেখেন, আমি যেটা বলছিলাম যে রিসার্চে বর্তমানে দেখা যাচ্ছে যে সমস্ত পেশেন্টগুলি এইভাবে নেক পেনে ভুগছে, যে কারণগুলি ম্যাক্সিমামই এখন দেখা যাচ্ছে যে হয়তো ডিস্ক প্রলাপসের জন্য হচ্ছে, ঘাড়ের সার্ভাইকেল ডিস্ক প্রলাপস বলি, অথবা স্পাইনাল স্টেনোসিসের জন্য হয়। যদি ডিস্ক প্রলাপসের জন্য হয়, ইটস কমপ্লিটলি মেকানিক্যাল কজ। এবং মেকানিক্যাল কজ যদি হয়, সেটার সমাধান হচ্ছে মেকানিক্যালি কারেকশন করা। ঔষধ খেলে ব্যথাটাকে সাময়িক সময়ের জন্য থেমে থাকবে, মানে ভালো লাগবে, কিন্তু ভালো হবে না। তো যার জন্য যখনই দেখা যাচ্ছে এই সময় ডিস্ক প্রলাপসের কারণে হঠাৎ করে কেউ অপারেশনটা করে ফেলে, বিষয়টি কেন হচ্ছে? ডিস্ক প্রলাপসের অনেকগুলি কারণ আছে। যেমন ওই যে ওভার স্ট্রেসিং এ যদি সে কাজ করে, কোনো সময় দেখা যায় হেভি লোড অনেক সময় মাথায় নেয়, অনেক সময় হাতেও অনেক সময় হেভি লোড নিয়ে কাজ করে। অনেক সময় দেখা অনেকে স্টাডি করতেছে দীর্ঘ সময় নিচু হয়ে, লেখালেখির কাজ অনেকে করে, অফিসিয়াল ডেস্ক ওয়ার্কগুলি,
ওভারস্টিং এ কাজ করছে, কম্পিউটার দেখা যাচ্ছে তার সামনে না থেকে কম্পিউটারটা এইভাবে, আমরা প্রায়শই কর্পোরেট অফিসগুলোতে দেখি যে একটা কম্পিউটার দেওয়া আছে কিন্তু সাইডে এইভাবে করে দেওয়া আছে, যারা ক্লায়েন্ট জন্য কাজ করতেছে যারা অফিসার তারা এইভাবে করে কাজ করতেছে, এই যে সে কিন্তু নেকটাকে টুইস্টিং করে কাজ করতেছে, অথবা এই সাইড টুইস্টিং, এই যে দীর্ঘ সময় যদি এভাবে টুইস্টিং কাজ করে প্রথমে মাসেলটা ইনজুরি হয়, আমরা বলি মাসেল স্ট্রেইন, এবং আস্তে আস্তে অনেক সময় এটা নার্ভে কম্প্রেস করে এবং এক সময় ডিস্ক প্লাসের মধ্যে ঘটনা ঘটতে পারে। এই যে ঘটনা যখন ঘটে যায় তখন কিন্তু তার অনেক ধরনের সিমটম দেখা দেয়, অনেক সময় মাথা ব্যথা হয়, অনেক সময় হাত ঝিনঝিন করে, অবশ লাগে, সামনের দিকে ব্যথা চলে আসে, পিছনে চলে আসে। সবচেয়ে মজার কথা, অনেকে মনে করে যে ব্যথাটা যখন মাথা ব্যথা হয় অনেকে মনে করে হয়তো মাইগ্রেনের ব্যথা, কিন্তু প্রায়শই দেখা গেছে 90% ক্ষেত্রে যে মাইগ্রেন বলে যে মেডিসিনগুলি খাচ্ছে তাতে তারা ভালো তো হচ্ছে না, বরঞ্চ দিন দিন তারা খারাপের দিকে চলে যাচ্ছে। অনেক পেশেন্ট আমাদের কাছে আসে যারা দেখা যাচ্ছে সাইকোলজিক্যালি ডিজঅর্ডার হয়ে যাচ্ছে, কারণ এই যে যে ঔষধগুলি তাদের দেওয়া হচ্ছে এগুলো অনেকটা হলো সেডেটিভ ইফেক্ট, ওটা খেয়ে তারা নিস্তেজ হয়ে যায় এবং নার্ভাস সিস্টেমকে একেবারে ব্লকেজ করে ফেলে, যার জন্য তাদের আসলে উপকার হচ্ছে না এবং নর্মাল যে প্রোডাক্টিভ লাইফ সেটাও কিন্তু তার দৈনন্দিন জীবন অনেক হ্যাম্পার হচ্ছে। স্যার, ঘাড় ব্যথার সাথে কি মাথা ব্যথার কোনো সম্পর্ক রয়েছে? মাথা ব্যথা অবশ্যই সম্পর্ক রয়েছে, কারণ এই যে একটু আগে বললাম যে অনেক সময় দেখা যায় সার্ভাইকাল রিজনে যদি এইভাবে ডিস্ক প্রলাপস হয়, সার্ভাইকাল ডিস্ক প্রলাপ, সেই কারণে কিন্তু ঘাড় ব্যথা, মাথা ব্যথার সাথে এই ঘাড় ব্যথা এবং হাতে ব্যথা চলে আসতে পারে। কিন্তু মাথা ব্যথা হলেই যে আসলে মাথার সমস্যা সেটা আসলে নয়, কারণ অনেক সময় দেখা যায় যখনই মাথা ব্যথা হয় একটা মাথার ব্রেনের এমআরআই করা হয় কিন্তু কোনো টেস্টিং এ আসলে কোনো কিছু পাওয়া যাচ্ছে না, টেস্ট রিপোর্ট ইজ নর্মাল, তাহলে সমস্যাটা কোথায়? আমরা দেখেছি আমাদের এসপি হসপিটালে যখন এরকম ঘটনা ঘটে, দীর্ঘদিন ওষুধ খাচ্ছে ভালো হচ্ছে না, টেস্টের সব রিপোর্ট হচ্ছে তাদের নেগেটিভ, তখন দেখা যাচ্ছে আসলে সার্ভাইকেলে যখন একটা এমআরআই করি তখন দেখা যাচ্ছে তাদের সার্ভাইকেলে ডিস্ক প্রলাপস রয়েছে। এই ডিস্ক প্রলাপস যদি হয় আর যদি সারা জীবনও যদি আসলে ঔষধ খাওয়া হয় কোনো লাভ হবে না, কারণ ডিস্ক প্রলাপসটা হচ্ছে আসলে যেমন একটা জটিল জিনিস, দীর্ঘদিন যদি চিকিৎসা না করা হয় অর্থাৎ কারেকশন না করা হয় অর্থাৎ সঠিক ফিজিওথেরাপি না হয় এটা কোনোদিনই ভালো হবে না। ব্যথার ওষুধ খেয়ে খেয়ে শুধু জিয়ে রাখা হচ্ছে, একটু ভালো লাগছে কিন্তু ভালো হচ্ছে না। তবে অনেক পেশেন্ট এমনটি বলছে যে এখন ওষুধও কাজ হচ্ছে না, কারণ হচ্ছে যে একটা এক্সাম্পল দিলে সহজ হবে। ধরেন আপনার ঘরে অনেক পানি আসছে, আপনি পানি সিঁচতেছেন কিন্তু দেখা যাচ্ছে যে বেড়িবাঁধ ভাঙ্গা, এখন সিঁচে আপনি হয়তো রাত্রে ঘুমালেন, সকালবেলা আবারও কিন্তু পানিতে ভরে যাবে। ঔষধ খাওয়াটা হচ্ছে এমন, যখন খাবেন সাময়িক সময়ের জন্য আপনার কাছে মনে হবে যে একটু ভালো লাগতেছে কিন্তু লাভ নাই, আবার অ্যাকশন শেষ আবার শুরু হয়ে গেল, একটু নামনেস করে রাখে। এই জন্য আমরা বলি যে ব্যথা হলেই ব্যথানাশক ঔষধ নয়। স্যার, আরেকটি বিষয় জানতে চাই যে ঘুমানোর সাথে কি ঘাড়ের কোনো সম্পর্ক আছে? আই মিন বালিশ কেমন হওয়া উচিত ঘুমানোর ক্ষেত্রে? খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। দেখেন অনেকেই আসলে অনেক উঁচু বালিশে ঘুমায়, আমরা লক্ষ্য করেছি যে একটার পরিবর্তে দুইটা এবং অনেক উঁচু উঁচু বালিশে, কিন্তু স্ট্যান্ডার্ড যে নিয়ম আসলে সেটা হচ্ছে যে আমাদের দেখেন পিছনের যে আমাদের মাথা শেষ অংশ এবং ঘাড়ের মাঝে একটা গ্যাপ আছে, কিন্তু এই গ্যাপটা ফিল আপ করার জন্য যতটুকু দরকার এটা তাহলে রোল করে দিলেই কিন্তু যথেষ্ট। এটা কিন্তু স্ট্যান্ডার্ড একদম বইয়ের ভাষায়। হটেবার হয়তো আমরা অনেক সময় পিলো ইউজ করি, দ্যাটস ওয়েল অ্যান্ড গুড, আমাদের এটা হ্যাবিট। একটা পাতলা পিলো ব্যবহার করা যেতে পারে, কারণ আপনি যখনই মানে উঁচু বালিশ ইউজ করেন তখন নেকটা কিন্তু এইভাবে কার্ভ হয়ে যায়, যখনই কার্ভ হয়ে যায় তখন ওভার স্ট্রেচিং হয়, প্রথমে ইনফ্লামেশন হয়, আস্তে 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 নার্ভে কম্প্রেস করে এবং একসময় ডিস্ক প্লাসের মতো ঘটনা ঘটে থাকে। ধন্যবাদ স্যার। স্যার, আর দর্শকদের উদ্দেশ্যে কিছু বলতে চান? দর্শকদের আমরা বলবো আসলে যখনই আপনাদের এরকম কোনো ব্যথা প্রাথমিকভাবে হয় তখন অবশ্যই আপনাদের যেটা করতে হবে একজন বিশেষজ্ঞ ফিজিওথেরাপিস্টের শরণাপন্ন হয়ে দেখতে হবে আসলে কি কারণে ব্যথা। কারণ ব্যথা হলেই ব্যথানাশক ঔষধ নয়, কারণ ব্যথানাশক ঔষধ দীর্ঘদিন আসলে কোনো সুফল বয়ে আনে না, কারণ এটা আমাদের যে সিস্টেম রয়েছে, যেমন আমাদের বলি যে এই কিডনি যে সমস্যা এটা সৃষ্টি করতে পারে, এবং আগে থেকে যদি কিডনির সমস্যা থেকে থাকে, ডায়াবেটিক পেশেন্ট থাকে সমস্যা থেকে থাকে বা হাইপারটেনসিভের সমস্যা থেকে থাকে, সেক্ষেত্রে এর প্রকোপটা অনেক গুণ বাড়িয়ে দিতে পারে। সেই জন্য আমরা সবসময় এসপি হসপিটাল থেকে আহ্বান করি যে যখনই কোনো ব্যথা হয় আপনি প্রথমে দেখতে হবে যে ব্যথার কারণটা কি, ব্যথার কারণটা নির্ণয় করুন, কারণ ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা লক্ষ্য করেছি মেকানিক্যাল কজ। যদি মেকানিক্যাল কজ আপনার হয়েই থাকে তাহলে সমাধান অনেক সহজ, ফিজিওথেরাপি গ্রহণ করবেন এবং সুস্থ থাকবেন। এবং এক্ষেত্রে একটি সতর্ক বার্তা আমি সবসময় বলে থাকি, সেটা হচ্ছে অবশ্যই একজন বিশেষজ্ঞ ফিজিওথেরাপিস্টের শরণাপন্ন হয়ে রোগটাকে আইডেন্টিফাই করবেন এবং সঠিক ফিজিওথেরাপি নিলে এই যে মেকানিক্যাল কজগুলো এটা কারেকশন করলেই আপনি সারাটা জীবন অনেক সুস্থ এবং সুন্দরভাবে কাটাতে পারবেন। ধন্যবাদ স্যার আপনার ব্যস্ত সময় আমাদেরকে দেওয়ার জন্য। জি, আপনাকে ধন্যবাদ এবং যারা শুনছিলেন সবাইকে ধন্যবাদ। দর্শক, আজ এখানেই শেষ করছি। আপনারা এতক্ষণ দেখছিলেন এসপি হসপিটাল নিবেদিত স্বাস্থ্য বার্তা, কো স্পন্সার বাই ঢাকা কলেজ অফ ফিজিওথেরাপি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।